আমাদের আজকের আলোচক ডক্টর তপন কুমার ঘোষ স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় ব্যবস্থাপত্র পর্ব 2 বা সেকেন্ড প্রেসক্রিপশন পার্ট 2। স্যারকে অনুরোধ করবো, স্যার আজকের আলোচনা শুরু করুন। সকলকে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আশা রাখছি সকলেই ভালো আছেন। আমাদের আলোচনা চলছিল দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশন। আমরা এর আগে দেখেছি সেকেন্ড প্রেসক্রিপশন কাকে বলে বা সেকেন্ড প্রেসক্রিপশন বিষয়টা কি, সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে আমাদের কি কি করা উচিত। হ্যাঁ, কিন্তু সেগুলো তো সব ঠিকই আছে, তো মূল আলোচনাটা কিন্তু আজকে আমাদের আজকেই শুরু হবে। তার কারণ তথ্য কথায় তো কোনো লাভ নেই, আসলে আমাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে। ফিল্ডে নেবে রুগী এলে রুগীকেই আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন দিতে হবে। এবং আজকের আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে আসল জায়গা বা প্র্যাকটিক্যাল পার্ট। কখন আমরা রুগী কি করব। একটা কথা এটাই যে চিকিৎসক প্রতি অবশ্যই, যেটা আমরা আগেও বলেছি বা সবাই বলে থাকে, নিখুঁত পর্যবেক্ষক হতে হবে। নিখুঁত পর্যবেক্ষক না হলে রুগীর কেস রেকর্ডিং করা যায় না, ফার্স্ট প্রেসক্রিপশন করা যায় না, সেকেন্ড প্রেসক্রিপশন তো আরো দুরূহ ব্যাপার। বাস্তব ক্ষেত্রে যে ব্যাপারটা দেখেছি বা দৈনন্দিন জীবনে যেটা আমরা দেখতে পাই, তুলনামূলকভাবে প্রথম প্রেসক্রিপশন করাটা কিন্তু সহজ। মানে দ্বিতীয় ব্যবস্থাপত্র থেকে প্রথম যে ওষুধটা দেয় সেটা দেওয়া কিন্তু অনেক সহজ। বিভিন্ন কারণে, ধৈর্যের অভাব বা পর্যবেক্ষণের অভাব, কেস রেকর্ডিং ঠিক না হওয়া, হ্যাঁ, বা ঠিকমতো পর্যবেক্ষণ করতে না পারার জন্যই আমরা দেখেছি বহু চিকিৎসক, এমনকি বেশ ভালো ভালো চিকিৎসক রুগীটিকে নষ্ট করে ফেলে শুধুমাত্র সেকেন্ড প্রেসক্রিপশন ঠিক না করবার জন্য। আর যারা সঠিক নিয়মে ল অফ সিমিলিয়া মেনে হোমিওপ্যাথি না করে তাদের কাছে তো কোনো প্রেসক্রিপশনই হয় না। যারা 2-3টে ওষুধ দেন বা টনিক মলম ইত্যাদি দিয়ে থাকেন, তারা কোনো প্রেসক্রিপশনই হয় না। তাদের সেক্ষেত্রে সেকেন্ড প্রেসক্রিপশন বলে কোনো কথা তাদের কাছে হতে পারে না। আমরা আগের দিন যে জায়গাটা বলে শেষ করেছিলাম যে সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্রে আমরা কি কি করি বা দ্বিতীয় ব্যবস্থাপত্রগুলো কি কি। আমরা প্রথম যেটা বলেছিলাম, রিপিটেশন অফ দা সেম মেডিসিন, একই ওষুধের মানে পুনঃপ্রয়োগ। হ্যাঁ, একই ওষুধের, যে ওষুধ রোগীর শরীরে কাজ করেছে তারই পুনঃপ্রয়োগ হতে পারে। আমরা যে ওষুধটি রোগীকে দিয়েছি, অ্যাকশন করেছে, তার অ্যান্টিডোট বা তার দোষ নাশক ওষুধ দিতে হতে পারে। আবার প্রথম যে ওষুধটা দিয়েছি আংশিক কাজ করছে, প্যালিয়েশন করছে, রোগীকে পুরো সুস্থ করতে পারছে না, তখন আমাদেরকে কমপ্লিমেন্টারি ওষুধ বা পরিপূরক ওষুধ দিতে হয়। 4 নম্বর কগনেট, একই জাতীয় ওষুধ দিতে হতে পারে বা একই চরিত্রের ওষুধ, হ্যাঁ, আমাদের দিতে হতে পারে, কিংবা সম্পূর্ণ নূতন কোনো ওষুধ দিতে হতে পারে যা প্রথম প্রেসক্রিপশনের সাথে যে ওষুধের কোনো সম্পর্কই নেই, এমন নূতন ওষুধ দিতে হতে পারে। আর চিকিৎসার যে ছকে বা যে নিয়মে চিকিৎসা করছিলাম
খুব সহজ কথায় বলতে গেলে যে মায়াজমেটিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট শুরু করেছিলাম, সেই মায়াজমেটিক ওষুধটা আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে। ধরুন সোরা দিয়ে শুরু করেছিলাম, অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে শুরু করেছিলাম, অ্যান্টিসোরিক ওষুধের কাজ শেষ হয়ে গেছে, আমাদেরকে সাইকোটিক দিতে হতে পারে, বা অ্যান্টিসাইকোটিকের পরে সোরাও দিতে হতে পারে। এরকম ভাবে আমাদের অন্য মায়াজমেটিক ওষুধ দিতে হতে পারে। এই জায়গাগুলোই হচ্ছে আমাদের বুঝবার ব্যাপার, কোথায় কি করব, কেন করব। একটা কথা সবার আগেই বলা উচিত, বারবার আমাদের বিভিন্ন ডাক্তাররা বলে থাকেন যে আমরা অনেক অনেক মেটেরিয়া মেডিকাতে এবং রেপার্টরি বইতেও দেখতে পাই বইয়ের পেছনে কতগুলো ওষুধের নাম রয়েছে, যেমন কমপ্লিমেন্টারি ওষুধ এইগুলো, অ্যান্টিডোটাল ওষুধ এইগুলো, হ্যাঁ, এই ওষুধগুলো ইনিমিক্যাল, হ্যাঁ, এরকম সব লেখা রয়েছে। না বন্ধু, কখনোই কিন্তু এই জায়গাকে অনুসরণ করে আপনারা মেডিসিন ভাববেন না। কারণ কি? কারণ হচ্ছে যে ধরুন আমার পাতে যদি রসগোল্লা থাকে, আমি আর রাবড়ি খাবো কোত্থেকে? উচ্ছে ভাজা ভাত পেয়েছি, আমি আর খাসির মাংস খাবো কোত্থেকে? আমার কাছে যে সিমটম গুলো থাকবে, আমি কিন্তু সেই সিমটমের উপরেই ওষুধ দেব, সে বইতে ড্রাগ রিলেশন যাই লেখা থাক না কেন। সিমটম না থাকলে তার ড্রাগ রিলেশন আবার কিসের? হ্যাঁ, কিংবা ধরুন যখন কথাটা বললাম, আবার এমন কথাও লেখা থাকে যে এই ওষুধটা এতদিন কাজ করবে, হ্যাঁ, 7 থেকে 14 দিন, 1 মাস, 2 মাস, এরকম সব লেখা থাকে। না বন্ধু, তাও কিন্তু নয়। সেক্ষেত্রেও কিন্তু আমাকে মুভমেন্ট অফ সিমটম দেখতে হবে। সিমটমের মুভমেন্ট দেখেই আমাদের ওষুধের কাজ শেষ হয়েছে, কি কাজ চলছে, সেগুলো বুঝতে হবে। আবার কতগুলো ওষুধ, যেমন আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে যে কথাগুলো বললাম, তার বাইরেও একটা কথা লেখা থাকে, সেটা হচ্ছে কি, ইনিমিক্যাল বলে একটা ওষুধ, মানে ক্ষতিকারক ওষুধ। একটা ওষুধই, যেমন আমরা রাস্টক্স আর এপিসমেলের কথা সবাই জানেন। বলা আছে যে রাস্টক্স এপিসমেল পরস্পর ইনিমিক্যাল, অর্থাৎ একটার পর আরেকটা দিলে রোগী মরে যেতে পারে, সর্বনাশ হতে পারে। না বন্ধু, আমার এপিসমেল দেবার পরে যদি আমার কাছে সিমটমস গুলো রাস্টক্সেরই পড়ে থাকে, আমার যদি রাস্টক্সের সিমটম থাকে, আমি এপিসমেলের পরে রাস্টক্স দেব, রাস্টক্সের পরে এপিসমেল দেব। তাই এই যে বইয়ের মেটেরিয়া মেডিকা বলুন, রেপার্টরি বলুন, আমাদের যে ড্রাগের যে এই সমস্ত ইন্ডিকেশন গুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অনুসরণ করা ঠিক নয়। অনুসরণ করব কি, আমার ব্রেনে যেটা আছে, আমি যেটা পড়েছি, আমি যে সিমটোমাটোলজি পড়েছি, সেটাই হচ্ছে আমাদের গাইডলাইন ওষুধ দেবার। এই গাইডলাইনটাকে আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো। সবাইকে আর একটা কথা বলছি, বিশেষ করে আমি দেখেছি, বা আপনারাও অনেকে দেখে থাকবেন, যে বোরিকের মেটেরিয়া মেডিকা খুব ব্যবহার করা হয়। ছাত্ররা তো খুব পড়ে বোরিকের মেটেরিয়া মেডিকা এবং অ্যালেন কিনোটস। হ্যাঁ, এই যে কথা বলছিলাম, এই যে বোরিকের বই, সেখানে দেখবেন মেটেরিয়া ঠিক আছে, নিচের দিকে লেখা আছে ওষুধের ডোজ, এবং সেখানে যেভাবে ওষুধ দিতে বলা হচ্ছে, এসব কথাগুলো আমাদের সবসময় আলোচনাতে এসে যায়। সেখানে মাদার টিংচার বলা আছে, দিনে 3 বার বা 2 বার, এত ফোঁটা অত ফোঁটা, হ্যাঁ, মাদার টিংচারের কথা বরিকের বইতে বলা আছে, 1x 2x ইত্যাদি বলা আছে, হ্যাঁ, বা এই ওষুধের ডিউরেশন এতদিন, অ্যান্টিডোট কমপ্লিমেন্টারি, এইসব কথা বলা আছে। এই জায়গাগুলো কিন্তু কখনো অনুসরণ করবেন না।
কেন্ট যা বলেছেন, কেন্ট যেভাবে বলেছেন, হ্যানিম্যান অর্গাননে যেভাবে বলেছেন, সেই জায়গাগুলো ফলো করবার সকলে চেষ্টা করবেন। আর মাদার টিংচার, এখন তো মাদার টিংচারের প্র্যাকটিস খুব বেড়ে গেছে, কিন্তু হ্যানিম্যান কি বলছেন আগেও আলোচনা করেছি, আবার বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। হ্যানিম্যান বলছেন যে একটা ওষুধের ভেতরে ক্রুড অবস্থায় ওষুধের যে কার্যকরী গুণ, হ্যাঁ, যে ড্রাগ রিঅ্যাকশনের যে গুণ, সেটা কিন্তু ল্যাটেন্ট থাকে এবং ডায়নামাইজড করবার পরেই কিন্তু তার কার্যকরী জায়গাটা বেরিয়ে আসে। সেই জন্য সবসময় আমাদের পোটেন্টাইজড ওষুধই ব্যবহার করতে হবে এবং এই পোটেন্টাইজড ওষুধের মানে পোটেন্সিটা কেমন হবে, যদিও এই ব্যাপারে কোনো প্যারামিটার নেই, তবুও কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা পোটেন্টাইজড ওষুধ মানে কি পোটেন্সি দেব এটা বোঝা যায়। অভিজ্ঞ চিকিৎসকরা বুঝতে পারেন এবং আপনারাও বুঝতে পারবেন। আমরা আস্তে আস্তে আলোচনা করব। সে যাই হোক, আমরা কিন্তু কখনো ওইভাবে মানে গাইডটা নেব না। রেপার্টরির পেছনে রয়েছে এর কমপ্লিমেন্টারি কি, আমার পাতে যা সিমটম থাকবে আমি সেই ধরেই কিন্তু সবসময় এগোবার চেষ্টা করব না, এগোবো বা এগোতেই হবে। এইবার আমরা এই যে ওষুধগুলোর কথা, এই যে মানে বললাম সেকেন্ড প্রেসক্রিপশন গুলোর কথা, কমপ্লিমেন্টারি ইত্যাদি গুলো, এইবার আমরা এই জায়গা নিয়ে মূল আলোচনায় আসছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিপিটেশন অফ দা সেম মেডিসিন। কোন জায়গায় আমরা কখন, কোন জায়গায় কখন এবং কেন, কখন কেন এবং কোথায় আমরা রিপিটেশন করবো ওষুধটাকে, এটাই কিন্তু আমাদের মূল বোঝার জায়গা। ধরুন প্রথম ব্যবস্থাপত্র দেওয়া হলো, দেবার পর দেখা গেল যে রোগীকে আমরা যে সকল লক্ষণের উপর নির্ভর করে ওষুধ দিয়েছিলাম, হ্যাঁ, সেই সমস্ত লক্ষণগুলো বা কষ্টগুলো রোগীর শরীর থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং রোগী মানসিক এবং শারীরিক দিক দিয়ে সার্বিকভাবে আরাম বোধ করছে। হ্যাঁ, সিমটম গুলো, যে সকল লক্ষণগুলোর উপরে নির্ভর করে ওষুধ দেওয়া হয়েছে, সেই লক্ষণগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে এবং রোগী মানসিক এবং শারীরিক দিক থেকে সার্বিক আরাম বোধ করছে। সেক্ষেত্রে কিন্তু যে আমাদের বোঝা দরকার বা আমরা বুঝবো যে আমি যে ওষুধটি রোগীকে দিয়েছি, আমার ওষুধের নির্বাচনটা ঠিক আছে। আমার নির্বাচনটা ঠিক আছে বলেই রোগীকে কষ্ট না দিয়ে রোগীকে মানে সার্বিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে রোগী সুস্থতা বোধ করছে, রোগী আরাম বোধ করছে। এখানে আরেকটা কথা অবশ্যই আমি বলবো যে রোগীর রোগ আক্রমণের প্রভাব শুরু হয় কিন্তু তার মেন্টাল প্লেনে। সে কিন্তু প্রথমে তার মানসিক দিক থেকেই সে অসুস্থতা বোধ করে, শরীর ম্যাচম্যাচ করছে, মনটা ভালো নেই বা এরকম সব মনের সমস্ত ব্যাপারগুলো বা মনের দিক থেকে সে একটা অসুস্থতা বোধ করে। তেমনি যখন রোগী আরোগ্যের পথ ধরে বা আরোগ্যের সূত্রপাত ঘটে, এই আরোগ্যের সূত্রপাত ঘটে রোগী মেন্টাল প্লেনে। হ্যাঁ, আরোগ্যের সূত্রপাত ঘটে রোগীর মেন্টাল প্লেনে। একটা রোগীর কথা বলি, আজকে দীপেন্দ্র আছে কিনা জানি না, দীপেন্দ্র ছিল প্রথম দেখার দিনে আমার।
উম, রুগীটা আমার কাছে এসছে টনসিলাইটিস, সার্ভাইকাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট, মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত পড়ে এবং নাক দিয়েও রক্ত পড়ে। 4 বছরের, 4 বছরও হয়নি, 4 বছরের কম, 3 বছর কভার করেছে, একটি বাচ্চা ছেলে, 3.5-এর মতো বয়স। এখন ডাক্তার বলেছেন যে দেখুন, ওর আর কোনো ট্রিটমেন্ট নেই, এর কোনো ট্রিটমেন্ট হবে না আর। আমরা অনেক অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করেছি, ওকে অপারেশন করতে হবে। ওকে কিন্তু অপারেশন করতে হবে। টনসিল অপারেশন, এটা ওনাদের হয়তো আর বিকল্প কিছু নেই, বিকল্প কিছু না থাকার জন্য ওনারা অপারেশন করতে চাইছেন ওনাদের ধারা অনুযায়ী। কিন্তু এটাও তো ঠিক যে টনসিল অপারেশন করবার পরে অনেক সময় অনেক ইনফেকশাস ডিজিজ আমাদেরকে ভুগতে হয়, ইনফেকশাস ডিজিজে। তার কারণ টনসিল হচ্ছে ইনফেকশনের এগেনস্টে প্রথম বডি গার্ড আমাদের। হ্যাঁ, যাই হোক, বাচ্চাটাকে তো টোটালিটি করে ওষুধ দেওয়া হলো। বাচ্চাটার যেটা মূল সমস্যা ছিল, ওই যে বললাম যে টনসিল বড়, নাক দিয়ে পলিপও আছে, হ্যাঁ নেজাল পলিপও আছে। পলিপটা থাকার জন্য তো নাক দিয়ে রক্ত আসতো, রক্ত আসে আর কি, পলিপটা রয়েছে। আচ্ছা, আর আরেকটা কথা যে যখন নাক দিয়ে রক্ত বেরোয় শিশুদের ক্ষেত্রে অতি অবশ্যই আমাদের একটা কথা জানা দরকার পড়ে যে শিশুটি কেমন নাক ওঠে। অনেকেই দেখা যায় যে নাকে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে নাক খোঁচাতে থাকে, কিন্তু নাক দিয়ে রক্ত বেরোয়, এপিস্টাক্সিস ডিজিটোরাম যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি, যে ওই নাক দিয়ে রক্ত বের করা। হ্যাঁ, সেটা নেই, ওর রক্তটা পলিপ থেকে আসছে। হ্যাঁ, পলিপ রয়েছে, বোথ সাইডে পলিপ রয়েছে, পলিপ থেকেই আসছে। হ্যাঁ, তাহলে তার ঘন ঘন ঠান্ডা লাগছে, এরকম টনসিল বড়, মানে দুটো ফুলে একদম মানে দুটো লেগে গেছে একসঙ্গে, একসঙ্গে মিশে রয়েছে। তাহলে যে তার নাক দিয়ে রক্ত পড়ছে, আবার বাচ্চাটা খুব ছটফটেও। হ্যাঁ, সে যাই হোক, মানে তাকে তো ওষুধ দেওয়া হলো, ফার্স্ট প্রেসক্রিপশন করা হলো। পরের বার যখন ওকে নিয়ে আসে, আমি, মা বাবা দুজনেই ছিলেন সঙ্গে। আর বাচ্চাদের কথা সাধারণত মাই বেশি ভালো বলতে পারে, এবং সেই জন্য বাচ্চাদেরকে দেখতে হলে মাকে নিয়ে আসাই উচিত। মা আনলেই কিন্তু মা আসলেই কিন্তু ভালো হয়। তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ও কেমন আছে, ও কেমন আছে, বা এই যে ওষুধটা খেলো, এই যে মাস দেড়েক ওষুধটা খেলো, এতে কি ওর ভেতরে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে? ওর মা যে কথাটা বললেন, তাহলে প্রথম দিকে প্রায় 15-16 দিনের মধ্যে আমরা কোনো পরিবর্তন দেখতেই পাইনি। হ্যাঁ, সেই ঠান্ডা, নাক দিয়ে জল পড়া, ব্লাড আসা, হ্যাঁ, এগুলো সব চলছে। কিন্তু তারপরে দেখলাম খুব মারাত্মক না হলেও, যেন ওর রক্ত পড়ার টেন্ডেন্সিটা একটু কম, আর ঠান্ডাটা যেন কিছুটা, হ্যাঁ মানে পরিবর্তন না হবার মতো হয়েছে। আমাদের কিন্তু প্রশ্ন থাকবে যে আচ্ছা আর কি দেখছেন, আর কি দেখেছেন? হ্যাঁ, মানে আমি আবার জিজ্ঞেস করলাম তোর আর কি দেখলেন? তখন ওর মা বললেন যে ডাক্তারবাবু একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি, ডাক্তারবাবু একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। কি বলছে জানেন, ওষুধ খাবার পর ওর ছটফটানিটা কিন্তু অনেকটা কমেছে। হ্যাঁ, ছটফটানিটা কিন্তু অনেকটা কমেছে।
আগে পড়তে বসাতে ছেলে বসতে চাইতো না, হ্যাঁ 2 মিনিট পর পর উঠে চলে যেত, একটু পর পর একটুখানি পড়লো। আর এখন তো সব 2.5 বছরে স্কুলে পাঠানো হয়, ও স্কুলে যাচ্ছে। হ্যাঁ, একটু যেন মানে ছটফটানিটা কমেছে, আর ও যেন একটু পড়তে চাইছে। আর স্কুলেও কিন্তু যাবার আগে আগের মতো এতটা কান্নাকাটি করছে না। হ্যাঁ, কান্নাকাটি করছে না। তাহলে ব্যাপারটা দেখা গেল যে মানে ওর মানসিক পরিবর্তনটা কিন্তু শুরু হয়েছে, পরিবর্তন আসতে। এবং এই মানসিক পরিবর্তন যদি কোনো ওষুধ খেয়ে কোনো রোগীর মেন্টাল মানে পরিবর্তন আসে, সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভালো লক্ষণ। হ্যাঁ, অত্যন্ত ভালো লক্ষণ। মেন্টাল প্লেনে পরিবর্তন আসছে, ওরে বাবা। হ্যাঁ, আর মনের থেকে তো ভাইটাল অর্গান কিছু নেই, যদিও অর্গান নয়, ইনভিজিবল মাইন্ড, কিন্তু মেন্টাল পরিবর্তন হচ্ছে সব থেকে বড় পরিবর্তন। এবং বাচ্চাটার এখন বাস ফলো আপ প্রেসক্রিপশন রুব্রাম। হ্যাঁ, রুব্রাম। আচ্ছা, যাই হোক, আমরা দেখব যতদিন প্রথম ব্যবস্থাপত্র কাজ করছে, রোগী ক্রমশ ভালোর দিকে যাচ্ছে, তখন আমাদের উচিত হচ্ছে ধৈর্য ধরে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা। হ্যাঁ, লক্ষণের পরিবর্তনগুলো সঠিকভাবে মূল্যায়ন করা। হ্যাঁ, আচ্ছা, এইটাই কিন্তু আমাদের বিশেষ কর্তব্য, বা এই ধৈর্যটা কিন্তু চিকিৎসকের সব থেকে বড়। ধৈর্য যদি না ধরতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, এইভাবে যখন যত দিন ওষুধ কাজ করবে, আমরা মানে ভুলেও কিন্তু রুগীর সেকেন্ড প্রেসক্রিপশন করবো না। রুব্রাম ফাইটাম চলবে। হ্যাঁ, রুব্রাম ফাইটাম চলবে, এই কথাটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আরেকটা কথা, মানে এই যে অবস্থাটা, মানে এই যে রুগী ভালোর দিকে যাচ্ছে, যেতে যেতে এই অবস্থাটা যে কতদিন চলবে, এটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়। হ্যাঁ, কারোর পক্ষে বলা সম্ভব নয়। তাহলে আমরা কতদিন অপেক্ষা করব? হ্যাঁ, কতদিন আমরা অপেক্ষা করব রুগীর জন্য? এইভাবে কতদিন আমরা ফাইটাম রুব্রাম চালাবো? যতদিন না রুগীর ভেতরে আর কোনো পরিবর্তন লক্ষ্য করব না, বা রোগীর সমস্যাগুলো এক জায়গায় দাঁড়িয়ে না গেছে। হ্যাঁ, অর্থাৎ একটা স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থাতে আসতে হবে। হ্যাঁ, ততদিন কিন্তু আমরা অপেক্ষা করব। একটা স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থায় যে রুগী ওষুধ আর কাজ করছে না, রুগী আর ভালোর দিকে এগোচ্ছে না, এবং তবুও কিন্তু আমরা মানে চট করে চেঞ্জ করব না। আমরা আরো কিছুদিন ধৈর্য ধরে দেখব যে রুগীর এই স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থাটা যাচ্ছে কি না। হ্যাঁ, মানে কিংবা যদি দেখা যায় এইভাবে চলতে চলতে একটা সময় দেখা যাবে যে ওষুধ তো কোনো কাজ করছে না, কিন্তু যে মানে লক্ষণগুলোর উপরে নির্ভর করে আমরা ওষুধ দিয়েছিলাম, সেই লক্ষণগুলো পুনরায় ফিরে আসতে শুরু করেছে, তখন আমাকে বুঝতে হবে যে ওষুধের মানে আমি যে পোটেন্সির ওষুধ দিয়েছিলাম তার কাজ শেষ হয়ে গেছে।
হ্যাঁ, তখন আমাকে একই ওষুধের কথা পুনরায় ভাবতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে এসব ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সেকেন্ড প্রেসক্রিপশনটা দেব, ফার্স্ট প্রেসক্রিপশনের কাজটা শেষ হয়ে যাবার পরে সেটা কিন্তু সবসময় যে পোটেন্সির ওষুধ দিয়েছিলাম তার থেকে একটু হায়ার পোটেন্সির ওষুধ, হ্যাঁ, পোটেন্সিটা একটু বাড়িয়ে। এখানে আর একটা কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে স্ট্যাগন্যান্ট স্টিল কথাটা বললাম, হ্যাঁ, এই স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থায় এলেও কিন্তু, আচ্ছা সুশীল আর একবার শুনতে চাইছে যে আচ্ছা আমরা যখন দেখব যে আমার মানে স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থা বা স্থিতিশীল অবস্থান অনেকদিন ধরেই রয়েছে, আর কোনো পরিবর্তন পাচ্ছি না, কিংবা দেখা গেল যে আমি যে সমস্ত লক্ষণগুলোর উপরে বেস করে ওষুধ দিয়েছিলাম সেই লক্ষণগুলো পুনরায় রোগীর দেহে আত্মপ্রকাশ করতে শুরু করেছে, যেটাকে আমরা ইংলিশে বলি সেম সিমটমস রিঅ্যাপিয়ার। সেম সিমটমস রিঅ্যাপিয়ার, যখন সে সেম সিমটমস গুলো আসতে শুরু করেছে বা সেম সিমটমস গুলো বৃদ্ধি হতে শুরু করেছে, বাড়তে শুরু করেছে, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমার ওষুধের কাজ শেষ হয়েছে, এইবার আমাকে সেকেন্ড প্রেসক্রিপশন দিতে হবে। এবং এই সেকেন্ড প্রেসক্রিপশন কিন্তু আমরা সেম মেডিসিন দেব এবং সব সময় কিন্তু আমরা একটু হায়ার পোটেন্সিতে দেব। আমরা যদি 30 পোটেন্সি দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা 200 পোটেন্সি দিতে পারি, দেব। তবে আমি যে একটা ব্যাপার করে থাকি যে 30 পোটেন্সি যেভাবে দেই না কেন, অনেক সময় একবারে 200 না গিয়ে ওই 30% পোটেন্সিটিকে আরেকটু ডাইনামাইজ করে নিয়ে, জলে ডাইনামাইজ করে নিয়ে তাকে হয়তো সেখান থেকে একটা কেটে দিলাম, তারও অ্যাকশন দেখার পরে দিলাম। আচ্ছা, আর একটা কথা যেটা বলছিলাম সুশীলের প্রশ্নের আগে, যে এই যে স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থা আসলেও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওষুধ দেব না। কারণ কি, হ্যাঁ, অনেক সময় দেখতে পাই যে ওষুধের কাজটা নিজে থেকে বন্ধ হয়ে গেছে, কয়েকদিন কাজটা হলো না, কয়েকদিন কাজটা বন্ধ হয়ে গেছে, আবার ওষুধ কাজ করতে শুরু করেছে, এটা কিন্তু দেখা যায়। সেই জন্য কাজ শেষ স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থাতে আসলেই কিন্তু আমরা ওষুধ দেবো না, আমরা কিন্তু আরো অপেক্ষা করব যে আবার ওষুধ কাজ করতে শুরু করেছে কিনা। হ্যাঁ, এই সময় কিন্তু আমাদের ওই হাত গুটিয়ে বসে থাকতে হবে এবং এই সময় হাত গুটিয়ে বসে থাকা সত্যি খুব কষ্টকর, সত্যি খুব কষ্টকর, কিন্তু থাকতে হবে। হ্যাঁ, যখন দেখবো না রোগীর আর কোনো পরিবর্তন আসছে না, তখনই কিন্তু আমরা পুনরায় ওষুধ দেব। হ্যাঁ, আমরা ওষুধের এইরকম কাজ দেখে কি বুঝবো যে আবার থেমে যাচ্ছে, আবার কাজ শুরু হয়েছে, বা একটা জায়গায় আসার পরে আমার ওষুধ আর কাজ করছে না, সেই যে সমস্ত লক্ষণগুলোর উপরে বেস করে ওষুধ দিয়েছিলাম সেগুলো আবার আসতে শুরু করেছে, এর দ্বারা বোঝা যাবে যে মানে আমি যে ওষুধ দিয়েছিলাম আমার সেই ওষুধ ঠিক আছে, আমার নির্বাচিত ওষুধ ঠিক আছে, মানে এবং যে রুগীকে আমি ট্রিটমেন্ট করছি রুগী কিউরেবল, রুগী কিউরেবল, রুগী কিন্তু সারবে, রুগী কিন্তু সুস্থ হবে, ওষুধ ঠিক আছে এবং রুগী সুস্থ হবে। এবং এইরকম অবস্থা কতদিন চলবে,
হ্যাঁ, বা কতদিন চলবে, বা যেটা একটু আগে বলছিলাম যে আমরা কতদিন বাদে ওষুধ আবার পরিবর্তন করব, এটা কিন্তু কোনো ফিক্সড ব্যাপার নেই। হ্যাঁ, কোনো ফিক্সড ব্যাপার নেই। কয়েকদিন হতে পারে, কয়েকদিন বাদে পরিবর্তন হতে পারে ওষুধ, বা নতুন করে দিতে হতে পারে, কয়েক সপ্তাহ বাদে দিতে হতে পারে, বা কয়েক মাস বাদেও, এমনকি বছরও ঘুরে যেতে পারে। সেকেন্ড প্রেসক্রিপশন করবার আগে 1 বছরও চলে যেতে পারে। সবই কিন্তু নির্ভর করছে রোগীর অবস্থার উপর, রোগীর মুভমেন্ট অফ সিমটমস এর উপরে। তাই বন্ধু, খুব সাবধানে বা খুব সতর্কতার সঙ্গেই কিন্তু আমরা রোগীকে অবজার্ভ করব। হ্যাঁ, আচ্ছা, এখন আর একটা প্রশ্ন, যে এই যে কাজ করতে করতে কেন কাজ বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর উত্তর কিন্তু কেন্টো দিতে পারেনি। কেন্টো এর উত্তর দিতে পারেনি যে মাঝখানে কাজ বন্ধ হয়ে কেন আবার কাজ শুরু হয়েছে। আবার রবার্টও কিন্তু তার উত্তর দিতে পারেননি। রবার্ট বলছেন আমিও বলতে পারছি না যে এরকম এই ঘটনা কেন ঘটছে। তাই তিনি এটার একটা নাম দিয়েছেন অদ্ভুত, ডু নাথিং স্টেজ অফ মেডিসিন। রবার্ট বলছেন যে ডু নাথিং স্টেজ অফ মেডিসিন। তাহলে কিন্তু আমাদের এই ডু নাথিং স্টেজ অফ মেডিসিন দেখবো, এবং হ্যাঁ, কিছুদিন মানে অপেক্ষা করবার পর ডু নাথিং স্টেজ দেখা গেল যে না, রুগীর ওষুধ আর কাজ করতে শুরু করেনি, উল্টে যে লক্ষণের উপরে বেস করে ওষুধ দিয়েছিলাম সেগুলো ফিরে আসে। হ্যাঁ, তখন আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনের কথা ভাবতে হবে। তবে এই যে ঘটনাগুলো কেন ঘটে, যে ওষুধ কাজ করছে না আবার কাজ করতে শুরু করছে, এর পেছনে কিন্তু রোগীর জীবনযাত্রার ব্যাপার হতে পারে। রোগীর জীবনযাত্রার কোনো অনিয়ম হতে পারে, কোনো অনিয়মের জন্য কিন্তু ঘটনাটা ঘটতে পারে। সেই জন্য বন্ধু, যখন এইরকম ঘটনাটা আমরা দেখতে পাবো, যে আমরা সব সময় কিন্তু জিজ্ঞেস করব তার মানে কোনো তার দৈনন্দিন জীবনের কোনো পরিবর্তন এসেছিল কিনা, তার খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয় কোনো তার ভেতরে পরিবর্তন এসেছিল কিনা, সেটা জানতে হবে। সেটাও যদি পাই, তাহলেও কিন্তু আমাদের, যদি মারাত্মক অবস্থা না থাকে, অবশ্যই আমরা সেক্ষেত্রেও রুব্রাম বা ফাইটাম দিয়ে অপেক্ষা করব। হ্যাঁ, এখন এই যে স্ট্যাগন্যান্ট স্টিল, এটাও একটা প্রশ্ন আসতে পারে যে এই যে স্ট্যাগন্যান্ট স্টিল অবস্থা কেন আসে, বা ওই যে লক্ষণগুলোর উপরে নির্ভর করে আমরা মানে ওষুধটা দিয়েছিলাম, সেই লক্ষণগুলো কেন ফিরে আসছে। এর কারণ আর কিছুই নয়, এর কারণ হচ্ছে হয় ওষুধের কাজ দুর্বল হয়ে গেছে, ওষুধের কাজ শেষ হয়ে গেছে, ওই ওষুধ আর রোগীর শরীরে কাজ করতে পারছে না, কিংবা আমি যে পোটেন্সির ওষুধ দিয়েছিলাম সেই সময় রোগীর ভাইটাল প্রিন্সিপাল যে অবস্থায় ছিল, রোগী তো তার থেকে আরেকটু সুস্থ হয়েছে, তখন কিন্তু তার ভাইটাল প্রিন্সিপাল আরো স্ট্রং হয়েছে। হ্যাঁ, তাই যে নিম্ন শক্তির ওষুধ ছিল, সেই নিম্ন শক্তির ওষুধ কিন্তু আর রোগীর ভাইটাল প্রিন্সিপালের উপরে কাজ করতে পারছে না। সেই জন্যই ওই সিমটম গুলো এক জায়গায় দাঁড়িয়ে গেছে, কিংবা নূতন করে তার সেই যে জায়গাগুলো উপরে যেসব লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ দিয়েছিলাম, সেই লক্ষণ
গুলো ফিরে আসছে। হ্যাঁ, অর্থাৎ রোগীর এই ওষুধ যা দিয়েছিলাম তার অ্যাকশন শুরু হয়ে শেষ হয়েছে, তখন কিন্তু আমাদের দ্বিতীয় ব্যবস্থাপত্র নিতে হবে কি না। এসব ক্ষেত্রে যেহেতু ওষুধ ভালো, একটু আগে বললাম ওষুধ সিলেকশন রাইট, রোগী কি হবে, আমাকে সেম ওষুধ আবার রোগীকে দিতে হবে, একটু হায়ার পোটেন্সি দিতে হবে। রিপিটেশন অফ দা সেম মেডিসিন এইসব আমাদেরকে দিতে হবে। যখন ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাবে, ওই পোটেন্সির কাজ শেষ হয়ে যাবে, রোগী পুনরায় মানে সেই আগের লক্ষণ ফিরে আসছে বা এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, আর কাজ করছে না। একই কথা বারবার বলছি এই কারণে, যাতে আমরা বারবার সঠিকভাবে বুঝতে পারি, তাই কয়েকবারই বলা হয়ে গেছে। যাই হোক, আর একটা কথা, যখন আমার ওষুধ সঠিকভাবে কাজ করছে, আমরা এই আগের দিন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের কথা বলেছিলাম, যে আমরা অ্যাগ্রাভেশনের কথা বলেছিলাম, আমরা অনেক সময় দেখতে পাই যে রোগীর ওষুধ খাবার পরে রোগী শারীরিক মানসিক দিক থেকে ভালো আছে, কিন্তু তার অতীতে ছিল, অতীতে কষ্ট ছিল, অতীতে তার রোগ ভোগ ছিল, সেগুলো ফিরে আসছে। হ্যাঁ, ওল্ড সিমটমস রিঅ্যাপিয়ার, এই জায়গাটা কিন্তু বুঝতে ভুল করবেন না, ওল্ড সিমটম আর সেম সিমটম, হ্যাঁ, দেখতে যেন একই রকম। সেম সিমটম মানে হচ্ছে আমরা যে জায়গাগুলোর উপর নির্ভর করে ওষুধ দিয়েছিলাম, যে লক্ষণগুলো উপরে, সেই লক্ষণগুলো ফিরে আসতে শুরু করে, সেম সিমটম রিঅ্যাপিয়ার। এবং সেম সিমটম রিঅ্যাপিয়ার হলে কিন্তু আমরা ওষুধ চেঞ্জ করছি, হায়ার পোটেন্সির দিকে চলে যাচ্ছি। কিন্তু যদি দেখা যায় যে মানে অতীতের সিমটম গুলো রোগীর শরীরে ফিরে আসছে, অতীতের কোনগুলো, যেগুলো আমরা পাস্ট হিস্ট্রিতে পেয়েছিলাম, পাস্ট হিস্ট্রিতে তার হয়তো একটা স্কিন ডিজিজ ছিল, হ্যাঁ, তার একটা স্কিন ডিজিজ ছিল, আর তার কোথাও একটা ব্যথা ছিল, এবং সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে সেটা প্যালিয়েশন হয়ে শরীরে পড়ে রয়েছে, হ্যাঁ, ডিসিমিলার প্যাথিতে বা উল্টোপাল্টা ট্রিটমেন্টে সেই সিমটম গুলো ফিরে আসছে, এটা কিন্তু ভালো লক্ষণ। তাহলে যখন ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার হয়, আমাদের হাত গুটিয়ে বসে, আমাদের আবার রূপদান দিতে হবে, আমাদের আবার রূপদান দিতে হবে, আমাকে বুঝতে হবে আমার সিলেকশন রাইট, যে পরিমাণ ওল্ড সিমটম গুলো অ্যাপিয়ার করবে সেই পরিমাণ কিন্তু রোগী ভালো বোধ করবে। আমি একটা কেসের কথা বলছি। আচ্ছা, দীপেন্দু আছে কিনা আমি জানি না। একজন মহিলা পেশেন্ট, হ্যাঁ, একজন মহিলা পেশেন্ট, 49 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, 49 ইয়ার্স ওল্ড। ভেবেছিলাম পেস রেকর্ডিং এর খাতাটা নিয়ে আসবো, আনা হয়। নিবোমিয়ান সিস্ট, হ্যাঁ, নিবোমিয়ান সিস্ট হচ্ছে অর্থাৎ তার, যাই হোক খুব সহজ করে বলি, তার জরায়ুর মুখে ইন্টারনাল অসে একটা সিস্ট হয়েছে, ব্লিডিং হয়েছে, তার ম্যাক্সিলারি সাইনাসেও একটা পলিপ হয়েছে, হ্যাঁ, পলিপ হয়েছে। এই অবস্থায় রোগী আমার কাছে এসছেন, ওদের যা ট্রিটমেন্ট অপারেশন ওরা বলেছেন, রোগীকে তার টোটালিটি করে ওষুধ দেওয়া হয়েছে। তারপরে ভালোর দিকে রোগী এগোচ্ছে। বছরখানিক বাদে আবার সে চেক আপে গিয়েছিল, যাই হোক গাইনির কাছে চেক আপে গিয়েছিলেন, এবং রোগীর যেহেতু সিমটম কম, তাকে আবার একটা ইউএসজি করানো হলো,
ইউএসজি তে দেখা গেল তার আর কিন্তু সিস্ট নেই, পলিপ নেই। হ্যাঁ, তার মানে ওই ভ্যাজাইনাল পলিপ নেই। খুব ভালো কথা, খুব ভালো লক্ষণ। আমি কিন্তু সেই অবস্থাতে আমার কাছে আসলে ফাইটাম দেওয়া হলো, কিন্তু এই কয়েকদিন আগে এসছেন, এসে বলছে ডাক্তারবাবু আমার মুখে না গোটা বেরিয়েছে। অবস্থা দেখ, অনেকদিন বাদে গোটাটা বেরিয়েছে। হ্যাঁ, অনেকদিন বাদে গোটাটা বেরিয়েছে, তার মুখে গোটা আছে। বলছে জানেন আমি যখন স্কুলে পড়তাম এরকম গোটা বের, স্কুলে পড়তাম যখন তখন আমার এরকম গোটা বেরোতো, সেই গোটাগুলো সেইভাবেই আমার ফিরে আসছে। যদি আমি পাস্ট হিস্ট্রিতে এটা পেয়েছিলাম, পাস্ট হিস্ট্রিতে এটা রয়েছে এবং সেটা কিন্তু মলম লাগিয়ে সেরেছে। তাহলে দেখুন, এটা চলে গেল, ওটা ফিরে এলো। হ্যাঁ, সেই সাবটেস্ট ইরাপশন গুলো ফিরে এলো, এটা কিন্তু ভালো লাগে। এবং যখন এরকম দেখবো যে আমরা আহ রোগী কিউরেবল, আমরা বুঝবো যে এই রোগী কিউরেবল, রোগী ভালোর দিকে এগোচ্ছে, আমরা কিন্তু ওষুধকে ডিস্টার্ব করবো না। এইসব ক্ষেত্রে যখন ওর সিমটম অ্যাপিয়ার করতে থাকে সেখানে একটা জায়গায় আসার পরে স্ট্যাগনেন্সটা আসার পরে বা সেম সিমটম আসার পরে আমরা ওষুধ চেঞ্জ করতে পারি। এসব এটা কিন্তু ভালো লক্ষণ, এটা আমরা বুঝতে পারবো যে রোগী আরোগ্যকর। এবং আমরা একটা কথা বলি না, সবাই বলেন, আমি নয়, আপনারা সবাই বলেন, সবাই জানেন, সবাই অর্গানানে পড়েছেন যে symptoms disappear according to reverse order of their appearance। সিমটম গুলো যেভাবে এসেছিল তার উল্টো ভাবে যেতে শুরু করে, অর্থাৎ পরে যেগুলো এসছে সেগুলো আগে যাবে, আগে যেগুলো এসেছিল সেগুলো পরে যাবে। তেমন কি তার এই যে পলিপ, তার এই যে সিস্ট, হ্যাঁ, এগুলো পরে এসছে, তো গুলো আগে যাবে। তা সেই যে অতীতে যেটা ছিল সাপ্রেসড হয়ে বসেছিল সেটা এসছে, সেই স্কিন ডিজিজ সেটা পরে যাবো, ওগুলো যাবার পরে এগুলো এতদিন বাদে এসছে, এটা কিন্তু ভালো। এগুলো কিন্তু আমাদেরকে খুব মনোযোগ সহকারে ফলো আপ করবে। কিন্তু বন্ধু যদি মনে করি আমি লাইন দিয়ে অনেক রুগী দেখবো, তাহলে কিন্তু এই ফলো আপ করা খুব মুশকিল, ভীষণ মুশকিল এই ফলো আপ করা। ক্রনিক কেস সারানো খুব কষ্টকর হয়ে পড়ে এইসব ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু তাই হয়, ক্রনিক কিন্তু সারানো যায় না এইভাবে যদি আমরা অবজার্ভ করতে না পারি। তাহলে এই হচ্ছে আমাদের রিপিটেশন অফ দা সেম মেডিসিন। আশা রাখছি বন্ধুরা বুঝতে পারলেন যে কখন এবং কেন, কিভাবে আমরা সেম মেডিসিন রিপিট করব। যাই হোক, আর যেখানে ওল্ড সিমটম সেখানে তো এখন রিপিটেশনের প্রশ্ন নেই, সেখানে রুগ্রাম বা ফাইটাম দেবারই মানে কর্তব্য আমাদের, দেব এবং রোগী ভালোর দিকে এগোবে। হ্যাঁ, অর্থাৎ এইসব ক্ষেত্রে আমরা রোগীর প্রসেসটাও কিন্তু বুঝতে পারি আর বুঝতে পারি যে রোগী সারবে। নেক্সট যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যান্টিডোট বা ক্রিয়ানাশক ওষুধ। ক্রিয়ানাশ কখন করব? ক্রিয়ানাশ আমরা তখনই করব যখন আমার দেওয়া ওষুধটি রোগীকে কোনো আরাম দিচ্ছে না, রোগীর কষ্টগুলোকে আরো বাড়িয়ে দিয়েছে, শারীরিক এবং মানসিক দিক থেকে সে আরো খারাপ বোধ করছে, আরো অসুবিধা বোধ করছে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের ওষুধকে অ্যান্টিডোট করতে হবে, তার শরীর থেকে তার কাজকে বন্ধ করতে হবে। হ্যাঁ, এখন কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যান্টিডোট করা প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে আমরা অ্যান্টিডোট ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে, রোগীর শরীরে এমন কিছু লক্ষণের আবির্ভাব হলো
যার সঙ্গে রুগীর কোনো সম্পর্ক কোশমিন কালেও ছিল না। হ্যাঁ, এবং রুগীর কষ্ট বাড়ছে। রুগীর শরীরে কোনো দিন ছিল না এমন লক্ষণ রুগীর শরীরে আসতে শুরু করেছে, রুগী তাতে কষ্ট পেতে শুরু করেছে, তখন কিন্তু আমাদের অ্যান্টিডোট করতে হবে। কিংবা রুগীর মানে কোন একটা কম গুরুত্বপূর্ণ অর্গানে রোগটা ছিল, হ্যাঁ, কম গুরুত্বপূর্ণ জায়গায় রোগটা ছিল, একটা ব্যথা ছিল হয়তো তার গোড়ালিতে, আমি ওষুধ দেবার পরে গোড়ালির ব্যথা চলে গিয়ে তার বুকে ব্যথা শুরু হয়েছে বা তার মাথায় ব্যথা শুরু হয়েছে। তার মানে আমার ওষুধ ডিরেকশন অফ কিওর ফলো করেনি, হ্যাঁ, ডিরেকশন অফ কিওর ফলো করেনি, উল্টো দিকে কাজ করছে। এইসব ক্ষেত্রে কিন্তু আমাকে বা লেস অর্গান থেকে মোর ভাইটাল অর্গানের দিকে রোগ যেতে শুরু করেছে বা রোগ যাচ্ছে, এসব ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্টিডোট করতে হবে। এবং বন্ধু মনে রাখবেন যে মানে ঠিক সময় মতো যদি এরকম যে লেস ভাইটাল অর্গান থেকে মোর ভাইটাল অর্গানে যাচ্ছে বা নতুন নতুন লক্ষণ ফিরে এসে যা কোশমিন কালে রোগীর ভেতরে ছিল না, আমি যখন ওষুধ দিয়েছি তখনও ছিল না বা তার পাস্ট হিস্ট্রিতেও ছিল না, এরকম লক্ষণ পেলে ঠিক সময় মতো কিন্তু আমাদের অ্যান্টিডোট করতেই হবে বুঝে শুনে। এবং যদি ঠিক সময় মতো আমরা অ্যান্টিডোট করতে না পারি বা না করি, হ্যাঁ, তাহলে কিন্তু রোগীর অর্গানিক চেঞ্জ এসে যেতে পারে। রোগীর অর্গানিক চেঞ্জ এসে যেতে পারে। যাতে অর্গানিক চেঞ্জ না আসে সেই জন্য অতি অবশ্যই আমাকে অ্যান্টিডোট দিয়ে রোগীকে বাঁচাতে হবে। হার্ট ব্লক হয়ে যেতে পারে, তার একটা শরীরে কোনো একটা জায়গার ব্যথা কমাতে গিয়ে ওহ আমি ভুল ওষুধ দিলাম, তার হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, বা লিভারের কোনো সর্বনাশ হতে পারে, বা কিডনির কোনো সর্বনাশ হতে পারে, অর্গানিক চেঞ্জ এসে যেতে পারে। তাই বন্ধু, যখন দেখবো যে মিস ডিরেকশনে লক্ষণগুলো যাচ্ছে, আমাকে কিন্তু উপযুক্ত সময়ে সঠিকভাবে অ্যান্টিডোট করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু রোগীর অর্গানিক চেঞ্জ এসে যেতে পারে এবং রোগীর চরম সর্বনাশ হতে পারে। হ্যাঁ, তাহলে দুটো ক্ষেত্রে আমাদের অ্যান্টিডোট, আমাদের এই ক্ষেত্রগুলোতে যেখানে নতুন লক্ষণ এসছে, কোনোদিন ছিল না, কিংবা রং ডিরেকশনে সিমটম গুলো চলে যাচ্ছে, ডিরেকশন অফ কিওরের মানে উল্টো হচ্ছে, তখন কিন্তু আমাকে অবশ্যই অ্যান্টিডোট করতে হবে। এবং অ্যান্টিডোট না করলে রোগী কষ্ট পাবে, তার অর্গানিক চেঞ্জ আসতে পারে, এটা কিন্তু যদি করতে হবে। এক্ষেত্রেও কিন্তু কথাটা মনে রাখবো যে মানে সেই বইয়ের পেছনের অ্যান্টিডোট নয়, আমি যেমন সিমটম পাবো সেই রকম ভাবে দিতে। এখানে একটা কথা সকলকে মানে বিশেষভাবে মনে রাখতে হবে বা বিশেষভাবে স্মরণ করতে হবে যে এই যে অ্যান্টিডোটাল মেডিসিন দুদিক দিয়ে কাজ করে। হ্যাঁ, অ্যান্টিডোটাল মেডিসিনের কাজ হচ্ছে দ্বিমুখী। কিরকম? একমুখী কাজে হচ্ছে তার ওষুধ, তার প্রদত্ত ওষুধটি যে উল্টো পথে কাজ করছে বা রোগীকে নতুন নতুন সিমটম দিচ্ছে, এদিক থেকে যেমন সেগুলো বন্ধ করবে, আর একদিক থেকে রোগীকে আরোগ্যের পথ দেখাবে। একই ওষুধ অ্যান্টিডোটের কাজও করবে,
রুগীকে আরোগ্যের পথ দেখাবে। তাহলে ওষুধগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? এই ওষুধগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট করবার জন্যে সব সিমটম গুলোই আমাকে নিতে হবে। রুগীর শরীরে নতুন যে সিমটম গুলো এসছে সেগুলো তাড়াতে অতএব সেই সিমটম গুলো নিতে হবে। আর আগের যে ওষুধ সিমটম গুলো ছিল, যেসব বিষয়ের উপর নির্ভর করে আমরা ওষুধ দিয়েছিলাম সেগুলো দেখতে হবে। হ্যাঁ, এই উভয় প্রকার সিমটমের মিলনের ফলে যে ওষুধটি আসবে সেই ওষুধটি একদিক থেকে অ্যান্টিডোটের কাজ করবে, আর একদিক থেকে রোগীকে সারিয়ে তুলবে, অর্থাৎ আরোগ্যের পথ দেখাবে, অর্থাৎ দ্বিমুখী কাজ করবে এই অ্যান্টিডোটাল মেডিসিন গুলো। এখন এই যে বর্তমান সিমটম গুলো তো দেখবো, অতীতের সিমটম গুলো যেমন একটা ব্যাপার দেখুন, রোগীর পাস্ট হিস্ট্রি, এটা তো থেকেই যাবে রোগীর শরীরে। হ্যাঁ, তাই অ্যান্টিডোটাল দিতে গেল এটা দেখতে হবে আমাদেরকে, কিংবা ধরুন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি হিস্ট্রি, তার পারিবারিক রোগ ভোগের ইতিহাস, এগুলো দেখতে হবে। তাই রোগীর অতীতে যা সিমটম ছিল সেগুলোই দেখব, এবং তার পরে যে সিমটম গুলো আমার ভুল ওষুধ দেবার জন্য যে সিমটম গুলো এসছে সেগুলো দেখব। ভুল ওষুধ দেবার জন্য যে কষ্টটা রুগীকে দিয়েছিল আমার নূতন করে দেওয়া ওষুধ সেটাকেও যেমন দূর করবে, তেমনি রুগীকে আরোগ্যের পথ দেখাবে। হ্যাঁ, তাহলে এইভাবেই আমরা অ্যান্টিডোট করব। আমি আজকের এইটুকুই আলোচনায় রাখবো, অ্যান্টিডোট পর্যন্তই। মানে আমাদের ওই সেম রিপিটেশন অফ সেম মেডিসিন এবং অ্যান্টিডোট। আশা রাখছি এই দুটো জায়গা বন্ধুরা রিয়েলাইজ করতে পেরেছেন। সকলকে মনোযোগ সহকারে শুনবার জন্য ধন্যবাদ। কোনো গল্প কথা নয়, আমরা দেখেছি কার্যকারী দিক থেকেও আজকের আলোচক স্যার হাতে কলমে আমাদের বারবার দেখিয়ে দিয়েছেন কিভাবে দ্বিতীয় ব্যবস্থাপত্র করতে হয়, এবং যিনি অভিভাবকের মতো আমাদের সবসময় বুঝিয়ে দেন, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেন হোমিওপ্যাথির সঠিক চিকিৎসা কিভাবে করা যেতে পারে। আজকের আলোচক সদ্য তপন ঘোষ স্যারকে আমরা পেয়েছি, আশা করি আমরা এই আলোচনার সঠিক মর্যাদা দিতে পারবো। যাই হোক, স্যার যদি অনুমতি দেন, আজকের আলোচনার অনেকেই হ্যান্ড রাইজ করছেন, তাদেরকে যদি কোনো অবশ্যই অবশ্যই কল্যাণা সুশীল হাত তুলে বসে আছে। হ্যাঁ, আমাদের এখানে আলোচনার যারা উপরে আজকের যে আলোচনাটা হলো তার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, সুশীল ঘোষ স্যার, আপনি আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি আমার দুটো প্রশ্ন, জানি না সময় হবে কিনা। তবে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যখন পেশেন্টের যখন কন্ডিশনটা ভালো নয়, ভাইটাল ফোর্স যখন কমজোরি, তখন আমরা ধরুন সাপোজ 30 দিয়ে চিকিৎসা শুরু করেছি, এবং 30 দিয়ে চিকিৎসা শুরু করার পর আমরা একটা সময় দেখলাম যে সেই গুলোই আবার ফিরে আসছে বেশ কিছুদিন পর, তখন আপনি বললেন সেম মেডিসিন রিপিটেশন করতে। তো স্যার, একটা প্রশ্ন এখানে আমার মনের মধ্যে জাগছে, আপনি বলেওছেন, তবুও আর একটু ক্লিয়ার হতে চাইছি, যে আপনি বলেছেন 30 শক্তির পোটেন্সি দেবার পর ভাইটাল ফোর্স অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে, তার ফলে ওই 30 শক্তিটা আর ভাইটাল ফোর্সকে তেমন ইনফ্লুয়েন্স করছে না বলে পূর্বের লক্ষণগুলো আবার ফিরে আসছে। এইটা মানে ব্যাখ্যাটা আজ আমি আপনার মুখে প্রথম শুনলাম। এই ব্যাখ্যাটার উত্তর আমার মনে অনেকদিন ধরে ছিল, যে কেন লক্ষণগুলো আবার রিঅ্যাপিয়ার করে, কমে যাবার পরেও কেন আবার লক্ষণগুলো রিঅ্যাপিয়ার করে। এই জায়গাটা প্লিজ একটু যদি বলেন ভালো হয়। এই যে বললাম তার শরীরে আর ওষুধ কাজ করছে না, ওষুধের কাজ শেষ হয়ে গেছে,
হ্যাঁ, ওষুধের একদিক থেকে ওই ওষুধটার কাজও শেষ হয়ে যেতে পারে, আর ওই যে শক্তিতে দিয়েছিলাম সেই শক্তি আর শরীরে কাজ করার মতো অবস্থায় নেই, সেই শক্তি শরীরে কাজ করছে না, সেই জন্য আর কোনো কাজ করছে না। আলটিমেটলি ভাইটাল ফোর্স আগের থেকে স্ট্রং হয়ে গেছে, তাই আমরা কিন্তু তুলনামূলক ভাবে আরেকটু হায়ার করছি। ওর অ্যাকশন শেষ হয়ে গেছে বলে আমরা হায়ার করছি, কাজ করতে করতে দুর্বল হয়ে গেছে, ভাইটাল ফোর্স স্ট্রং হয়েছে, ওষুধের পোটেন্সি সেই ভাইটাল ফোর্সের তুলনায় অনেক নিম্নমানের রয়েছে, এবং ওষুধের ক্রিয়াটাও শেষ হয়ে গেছে। ক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার ফলে কি হয়, তাহলে তো ওষুধ কাজ করবে, আলটিমেটলি কি হবে, আস্তে আস্তে রোগী আবার সেই জায়গায় ফিরে আসবে। হ্যাঁ, সেই জন্য আমাকে কিন্তু এখানে রিপিটেশন করতে হবে এবং উচ্চ শক্তিতে। একটা মজার ব্যাপার আমি দেখেছি যে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা অনেক দূরের পেশেন্টের ক্ষেত্রে। আমি তো অনেক দূরের পেশেন্ট দেখতে পাই, আরো সমস্যা হয় ডাক্তার ফ্যামিলি বা ডাক্তার করতে গেলে, সেভাবে ও স্যার তো ওষুধ দিয়েছে ব্যাস বসে থাকি। ওষুধটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে সে তার মাথায় থাকে না, আসেই না, বা বাড়ির লোক নিয়ে আর আসেই না, তারপর তার রোগগুলো বাড়তে থাকে। এই জায়গাটা কিন্তু খুব কষ্ট। সেই জন্য ডাক্তার হই বা যেই হই, আমাদের কিন্তু যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাবো তার কাছে কিন্তু ফলো আপের জন্য অবশ্যই জানার কিন্তু সারাতে আইটেম দিলেও যেতে হবে। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ স্যার। বোঝা আমরা গেল? এবারে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুবই ভালো বুঝা, হ্যাঁ স্যার খুব ভালো বোঝা গেছে। আমি আর প্রশ্ন করতে চাই না, পরের জনকে সুযোগ দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, কল্যাণ ঘটক স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, হ্যাঁ, প্রশ্নটি করুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। এটা অনেক সময় কলেজে আমরা এই দ্বিতীয় ব্যবস্থাপত্র সম্বন্ধে লেকচার আমাদের কলেজের শ্রদ্ধেয় স্যারেদের শুনেছি, কিন্তু যখন আমরা ইন্টার্নশিপে ওই আউটডোরে বসেছি, তখন যখন আটকে গেছে, তখন দেখা গেছে স্যারেরাও কিন্তু আপনার এই রকম ভাবে স্টিক হয়ে থাকতে পারেননি। তারা কিন্তু ওই রকম রোগের শুনে ওষুধ দিয়েছেন, কিন্তু একমাত্র আপনি যে যার কাছে হাতে কলমে বসে এইগুলো চোখের সামনে দেখে আমরা শিখছি, যে আপনি কোনোদিন যা মুখে বলেন তা আপনার চেম্বারও করেন। এটা খুবই কম লোকের মধ্যে দেখা যায়, এবং অনেক প্রকৃত প্রথিতযশা দিকপাল স্যারেরা আছেন, তারা কিন্তু এতটা স্টিক থাকতে পারে না নিজের ইয়ের ওপরে। আপনি সেটা পারেন, এবং এই জন্যেই আপনার প্রতিটা কথা আমাদের খুব উদ্দীপ্ত করে, এবং আমরা হাতে কলমে চোখের সামনে দেখতে পাই, যেটা নবীন স্যার বললেন। আচ্ছা, প্রশ্ন স্যার আমার দুটো, একটা প্রশ্ন, দ্বিতীয়টা অনুরোধ। প্রথম প্রশ্নটা হলো, আমি একটা রুগী দেখছি যার রাইটার্স ক্র্যাম্প আছে, এবং ডান দিকের হাতটা লিখতে গেলে এবং জিনিসপত্র তুলতে গেলে কোনো ভালোভাবে কাজ করছে না, এত ট্রেমলিং হচ্ছে এবং এত তার উইকনেস হয়ে যাচ্ছে, জিনিসপত্র পড়ে যাচ্ছে এবং সে পেনটা ধরে ভালো করে লিখতে পারছে না। আমি তাকে ওষুধ দেওয়ার পর তার ওই সমস্যাটা অনেকাংশে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হচ্ছে, প্রচন্ড কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তাকে যখন করে জানালাম, সে তখন বলল তার অতীতে ফিশারের রোগ ছিল, অ্যানাল ফিশারের রোগ ছিল। এখন কিন্তু কোনো অ্যানাল ফিশার হয়নি, কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা প্রচন্ড হচ্ছে। এটাকে কি আমি কোনটা মোর ভাইটাল কোনটা লেস ভাইটাল হিসেবে নেব? আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, আবার বল। স্যার, আমি একটা রাইটার্স ক্র্যাম্প এবং ট্রেমলিং অফ দ্য রাইট হ্যান্ডের পেশেন্ট দেখছিলাম, যিনি ভালো করে পেন তুলে 2 মিনিটও লিখতে পারতেন না। আমার ওষুধ দেওয়ার পর তিনি এখন 15 মিনিট একবারে ঝরঝর করে লিখতে পারছেন, কিন্তু সমস্যাটা হলো তার প্রচন্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্য দেখা গেছে, যেটা তার আমার ওষুধ দেওয়ার আগে ছিল না। এবং তখন আমি নিয়ে জানলাম
যে তার আগে অ্যানাল ফিশারের একটা রোগ ছিল, যেটা উনি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে কমিয়েছিলেন। এখন আমার প্রশ্নটা হলো, এই যে কোষ্ঠকাঠিন্যটা আসছে, এই কোষ্ঠকাঠিন্যটা কি আমার কোনটা মোর ভাইটাল অর্গান থেকে লেস ভাইটাল অর্গানে আসছে, না লেস ভাইটাল অর্গান থেকে মোর ভাইটাল অর্গানে যাচ্ছে? এটা ভাইটাল অর্গানে থেকে বলবো এটা সাবক্লিনিক সিম্পটম এসছে। হ্যাঁ, পার্গেটিভ দেওয়া, পার্গেটিভ খেয়ে তার পার্গেটিভ কি করে, পার্গেটিভ প্যালিয়েশন করে, তাই না? পার্গেটিভ প্যালিয়েশন করে ওল্ড সিম্পটম ফিরে এসছে, এটা ভালো লক্ষণ। রুগীকে একটু তাই তো স্যার। সকলের পক্ষ থেকে আমি কল্যাণকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আমি সেকেন্ড প্রেসক্রিপশন আলোচনা করছি তার জন্য আমরা সকলে দুজন ডাক্তারের কাছে এবং দুজনের প্রশ্ন এসেছে, একজন হচ্ছে সুশীল আর একজন হচ্ছে কল্যাণ। কল্যাণ এবং সুশীল মিলেই কিন্তু আমাকে বলেছিল স্যার সেকেন্ড প্রেসক্রিপশনটা একটু ভালো করে আলোচনা করুন, ওই জায়গাটা আমাদের অনেক সমস্যা হচ্ছে, বুঝতে অনেক কষ্ট হচ্ছে, তাই কিন্তু আমাদের এই সেকেন্ড প্রেসক্রিপশন আলোচনা চলছে। এই জন্য কল্যাণকে এবং সুশীলকে সকলের তরফ থেকে ধন্যবাদ। হ্যাঁ, আর কল্যাণ যেটা বলছে, ওরা তো পার্গেটিভ দিয়েছিল, হ্যাঁ, পার্গেটিভিতে স্টোল নর্মাল হচ্ছিল, সেই জন্য পার্গেটিভ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তোমার ওষুধ পড়েছে, সেই জন্য হয়তো কনস্টিপেশন এসছে, দেখবে ওটা ওই যে বললাম যে তার ডায়েট এন্ড রেজিমেন্টটা একটু ঠিক করে দাও। হ্যাঁ, খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া বলেছি, প্রচুর পরিমাণে শাক পাতা খাবেন, জল খাবেন, হ্যাঁ ইয়ে খাবেন, যাতে কোনো মেডিসিন কোনো কিছু খাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটা করো, দেখো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর স্যার আরেকটা প্রশ্ন আছে, এটা তো আজকে হবে না, এটা প্রশ্ন না ঠিক অনুরোধ। স্যার, কোন সময়টায় আমরা মায়াজমেটিক ব্লকেজ ভাঙবো, এবং এই মায়াজমেটিক ব্লকেজ ভাঙতে গেলে আমরা যে মায়াজমেটিক মেডিসিন গুলো ব্যবহার করব, তার কিরকম সিমটম পেলে কি ধরনের মায়াজমেটিক মেডিসিন ব্লকেজ ভাঙার জন্য আমরা ব্যবহার করব? মায়াজম তো অনেকদিন অনেক আলোচনা করেছি। হ্যাঁ, না স্যার, সেকেন্ড প্রেসক্রিপশনের ক্ষেত্রে এটা কিভাবে কি আমরা লাগাবো, কাজে লাগাবো? ঠিক আছে, পরে আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা পরের দিনেই হবে, পরের যখন আপনি করবেন এটা একটুখানি মনে রাখেন। ঠিক আছে ঠিক আছে, নয়তো ধরিয়ে দিও, কারণ এটাও তো আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনে আসবে যে কোন সময় মায়োপ্যাথিক ব্লকেজ বা মায়োপ্যাথিক প্রেসক্রিপশন আরো 4টে এসে যাবে। হ্যাঁ প্রেসক্রিপশন আরো 4টে এসে যাবে, ওটা স্যার চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট এসে যাবে। আস্তে আস্তে আলোচনা সব বেরিয়ে আসবে। ধন্যবাদ। আমাদের এই আজকের ক্লাসের উপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমরা বিশ্বনাথ দত্ত স্যারকে একটু ডেকে নেব। বিশ্বনাথ দত্ত স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। আমাদের ডাক্তার তপন কুমার ঘোষ স্যারের আলোচনা খুবই প্রাণবন্ত, প্রাঞ্জল। সেকেন্ড প্রেসক্রিপশনটা খুব ভালো হয়ে একদম মানে জলের মতো, কিভাবে কি পরিস্থিতিতে কিভাবে আমরা কি করব এত সুন্দরভাবে বলেন। এবং এই যে মাদার টিনচার সম্বন্ধে, বিভিন্ন পোটেন্সি সম্বন্ধে খুব সুন্দর আলোচনা, অনবদ্য আলোচনা। এখন কথা হচ্ছে স্যার, এই মধ্যে থেকে একটা কথা মনে পড়ে গেল। মনে করেন 26 থেকে 30 বছরে যে একজিমা ছিল, যে একজিমা মেজেরিয়াম দিয়ে ভালো হয়েছিল, এখন 70 বছরে বয়সে এসে আবার সেটা দেখা দিল। তাহলে কি এই 30 বছর, প্রায় 40 বছরকে ওই মেজেরিয়ামে ওকে কিওর করে রেখেছিল, সেই যৌবনের থেকে এখন বার্ধক্যে উপনীত হয়ে আবার সেই একজিমা পায়ের মধ্যে, হাতের মধ্যে এসে উপস্থিত হলো। হ্যাঁ, তখন
সে তখনও সবাই বলছে যে এটা মেজেরিয়ামের কেস, কিন্তু সেটা ভালো হচ্ছে না। এখন প্রপার ট্রিটমেন্টটা মানে ভালোভাবে কেস ট্রিটমেন্ট না করে এটা ছাড়ছে না। এখন দেখা যাচ্ছে এটা কেলি গ্রুপের, কেলি আর্টস বা কেলি বায়োক্রোমের গ্রুপে হ্যাঁ চলে এসছে। এখন এইভাবে এটা ম্যানেজমেন্ট সম্বন্ধে যদি আপনি কিছু আলোকপাত করেন। দেখুন, একটা ব্যাপার হতে পারে যে মেজেরিয়াম দীর্ঘকালীন ভ্যালিয়েশন করে রেখেছিল। সাধারণত দেখা যায় যে এইসব ওষুধগুলো খুব কম আসে রোগীর ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সময় এগুলো পার্সিয়াল সিলেক্টেড হয়ে যায়, প্যালিয়েটেড করে দেয়। হ্যাঁ, কিংবা একটা ঘটনা ঘটতে পারে যে সে হয়তো মেজেরিয়ামেরই পেশেন্ট রয়েছে, তাহলে মেজেরিয়াম হায়ার পোটেন্সি দেবো। যদি সব সিমটম টোটালিটি যদি পারমিট করে তাহলে মেজেরিয়াম হায়ার পোটেন্সি দেবো। যদি রোগী মেজেরিয়ামের লক্ষণ যদি দিতে থাকে তাহলে মেজেরিয়ামে আমরা একটু হায়ার পোটেন্সি দেবো। কিন্তু যদি দেখা যায় যে তাতেও আর কাজ করছে না, নিয়ম হচ্ছে কি সবসময় যে ওষুধে রোগী ভালো আছে সব সময় তার একটা হায়ার পোটেন্সি আমাদের অতি অবশ্যই দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রের নির্দেশ। ধরুন আমি সালফার দিয়েছি, সালফার দিতে দিতে একটা জায়গায় গিয়ে সালফার আর কাজ করছে না, তবু আর একবার রুগীকে আমরা সালফারটাই দেবো একটু হায়ার পোটেন্সিতে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় তাতে কাজ করে। তখন যদি সেটাও কাজ না করে তখন অন্য ওষুধের কথা ভাববো। তা মেজেরিয়াম একটু হায়ার পোটেন্সি দিন। যদি মেজেরিয়ামের সিমটম থাকে, আর সিমটম না থাকলে কিন্তু বা মেজেরিয়ামে যদি ভালো থেকে থাকে তাহলে মেজেরিয়াম হায়ার পোটেন্সিটা একবার দিন। তাতেও যদি কোনো সুরাহা না হয় তখন সম্পূর্ণ সেকেন্ড প্রেসক্রিপশন টোটালিটি অনুযায়ী তাকে ওষুধ দিন। আর যে ক্ষেত্রে রোগী ভালো থাকবে সেক্ষেত্রে অতি অবশ্যই আমরা একটা হায়ার পোটেন্সি দিয়ে চেষ্টা করে দেখি। সর্বক্ষেত্রে এটা নিয়ম। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচক ডাক্তার তপন কুমার ঘোষ স্যারকে, এবং যারা এতক্ষণ ধরে আমাদের হোমিও উদ্দীপনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের ক্লাসটি আমরা অফিসিয়ালি শেষ করছি।